ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা ইন্ডিয়ান ইকোনমি থেকে খুবই গুরুত্বপূর্ণ 40টা কোয়েশ্চেন আলোচনা করব, যেগুলো আমাদের আপকামিং এক্সাম যেমন এসএসসি, জিডি, রেলওয়ে, এছাড়াও যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বেস করে যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য খুবই হেল্পফুল। এই যে আমরা এখানে আমাদের 40টা কোয়েশ্চেন আছে, আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। দেখো, আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে জাতীয় উন্নয়ন পরিষদ কত সালে স্থাপিত হয়। তাহলে জাতীয় উন্নয়ন পরিষদ বা আমরা কি বলছি এটাকে এনডিসি বলছি। এনডিসি বা ফুল ফর্ম কি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। তো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল 1952 সালে। ঠিক আছে, এই জাতীয় উন্নয়ন পরিষদের কাজ কি আমাদের? এই জাতীয় উন্নয়ন পরিষদ দেখবে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা পড়েছি তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের মোট কতগুলো হয়েছে বলো? পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের মোট 12টি হয়েছে। কতগুলো বলো? 12টি হয়েছে। এবং আমাদের শুরু কখন হয়েছিল? শুরু হয়েছিল আমাদের 1951 সাল। তো এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যারা তৈরি করতো সেই সংস্থার নাম কি? সেই সংস্থার নাম হচ্ছে আমাদের পরিকল্পনা কমিশন বা আমরা বলতে পারি প্ল্যানিং কমিশন। ঠিক আছে, পরিকল্পনা কমিশন। এবং এই পরিকল্পনা কমিশনকে অ্যাপ্রুভাল দিত আমাদের যে সংস্থাটা, তার নামই হচ্ছে আমাদের কি বলো? জাতীয় উন্নয়ন পরিষদ বা এনডিসি, যেটা আমাদের 1952 সালে আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, তো দেখো আমাদের অপশান বি কারেক্ট, 1952। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো, কোন পরিকল্পনা গেটগিল যোজনা নামে পরিচিত? ওকে, তো দেখো আমাদের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেগুলো আমাদের আছে এখান থেকে কোশ্চেন আমাদের হয়ে। তো দেখো আমাদের যে গেটগিল এই যোজনা মিনস পরিকল্পনা। ওকে, তো গেটগিল যোজনা আমরা বেসিক্যালি বলে থাকি এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে, অপশান সি। ঠিক আছে, কেন বলছি গেটগিল যোজনা? কারণ দেখবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের শুরু কখন হয়েছিল? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের শুরু হয়েছিল 1961 থেকে 66 এই সময়কালে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করেছিল কে? আমাদের গেটগিল। ঠিক আছে, গেটগিল। তার জন্য আমরা এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে কী বলছি? গেটগিল যোজনা আমরা বলছি। খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই কোয়েশ্চেনটা আমাদের এসেছে। ওকে, চলো পরের কোয়েশ্চেন। দেখো, আইসিডিএস কিসের সাথে সম্পর্কিত? দেখো এখানে আমাদের বানানটা একটু ভুল আছে, একটু ম্যানেজ করে নিও। ওকে, দেখো তাহলে আইসিডিএস দেখবে আমাদের একটা প্রকল্প বটে। ঠিক আছে, আইসিডিএস ফুল ফর্ম কি? আইসিডিএসের ফুল ফর্ম হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম আইসিডিএস। ওকে, তাহলে দেখো আমাদের এই যে আইসিডিএস প্রকল্পটা এটা আমাদের পুষ্টির সাথে সম্পর্কিত, ঠিক আছে, দেখবে আমাদের ভারত একটা চরম অপুষ্টিকর দেশ। ওকে, তার জন্য দেখবে বিশেষ করে আমাদের 0 থেকে 5 বছরের যে শিশু, 0 থেকে 5 বছরের শিশু দেখবে আমাদের এই আইসিডিএস প্রকল্পের মাধ্যমে আমাদের বিভিন্ন পুষ্টিমূলক খাবার কিন্তু দেওয়া হয়। এবং এই যে আইসিডিএস আমাদের প্রকল্পটা আছে এটা আমাদের শুরু কখন হয়েছিল? এটা হয়েছিল 1975 সালে। কত সালে? 1975 সালে শুরু হয়েছিল। এবং যদি বলে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শুরু হয়েছিল, তাহলে আমাদের আইসিডিএস প্রকল্পটা আমাদের যে 5th 5 ইয়ার প্ল্যান ছিল, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, 5th 5 ইয়ার প্ল্যান। ওকে, 5th 5 ইয়ার প্ল্যানে আমাদের এই আইসিডিএস প্রকল্প আমাদের শুরু হয়েছিল। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেন। নাবার্ড কিসের সাথে সম্পর্কিত? ওকে, দেখো নাবার্ড আমরা যদি এই নাবার্ডের যদি আমরা ফুল ফর্মটা জানি তাহলে আমরা এই কোয়েশ্চেনটা আমরা সলভ করতে পারবো। দেখো নাবার্ডের ফুল ফর্ম কি? দেখো এন ফর হচ্ছে আমাদের কি? ন্যাশনাল। এন ফর হচ্ছে ন্যাশনাল। ওকে, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল
ডেভেলপমেন্ট। ওকে, তাহলে দেখো আমাদের দেখো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার, এগ্রিকালচার মিন কৃষি, কৃষি অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট মানে কি বলো, গ্রামীণ, রুরাল মানে কি গ্রামীণ, তাহলে গ্রামীণ উন্নয়ন, গ্রামীণ উন্নয়ন। ওকে, তাহলে দেখো আমাদের অপশান কি আছে, অপশান দেখো শিল্প, স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়ন, বাণিজ্য ব্যাংক, তাহলে কী হবে আমাদের অপশান সি। দেখো তাহলে আমাদের নাবার্ড এর সাথে সম্পর্কিত, গ্রামীণ উন্নয়নের সাথে সম্পর্কিত, এবং যদি অপশান আমাদের কৃষি থাকতো তাহলে ওটা আমাদের ঠিক হতো। এই নাবার্ড আমাদের কখন তৈরি করা হয়েছিল, নাবার্ড আমাদের তৈরি হয়েছিল 1982 সালে। কত সালে বলো, 1982 সালে আমাদের নাবার্ড তৈরি করা হয়েছিল। যদি বলে কোন কমিটি সুপারিশে নাবার্ড তৈরি হয়েছিল, তাহলে আমাদের হবে শিবরামন কমিটি, শিবরামন। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমাদের বারবার এই কোয়েশ্চেনগুলো কিন্তু রিপিট হয়, ঠিক আছে। তাহলে আমাদের নাবার্ড যে ব্যাংকটা আছে এটা একটা আমাদের কেন্দ্রীয় ব্যাংক বটে, যেটা আমাদের কৃষি এবং গ্রামীণ উন্নয়ন সম্পর্কিত ব্যাপারগুলো দেখাশোনা করে। তাহলে আমাদের এটা তৈরি হয়েছিল 1982 সালে, এবং আমাদের দাঁড়াও একটু, এবং আমাদের এটা শিবরামন যে কমিটি আছে সেই শিবরামন কমিটি সুপারিশে তৈরি হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। তো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সেলফ রিলায়েন্স কথাটি ব্যবহার করা হয়? সেলফ রিলায়েন্স, সেলফ রিলায়েন্সের বাংলা কি বলো, সেলফ রিলায়েন্সের বাংলা হচ্ছে আত্মনির্ভরশীলতা, আত্মনির্ভরশীলতা, আত্মনির্ভরশীলতা। তো এই যে আত্মনির্ভরশীলতা বা সেলফ রিলায়েন্স, এই শব্দটি আমাদের প্রথম ব্যবহার করা হয়েছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় আমাদের কখন, 1969 সালে, এবং শেষ হয় 1974। ঠিক আছে, তাহলে আমাদের যে ফোর্থ 5 ইয়ার প্ল্যান বা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 1969 থেকে 1974। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতের পরিকল্পনার জনক কাকে বলা হয়? তাহলে দেখো আমাদের ভারতের পরিকল্পনার জনক হচ্ছেন কে বলো, আমাদের বিশ্বেশ্বরাইয়া, অপশন সি, এম বিশ্বেশ্বরাইয়া আমরা বলে থাকি। তো আমাদের ভারতের যে পরিকল্পনা আমাদের শুরু হয়েছিল সেটা আমাদের এই এম বিশ্বেশ্বরাইয়ার হাত ধরেই শুরু হয়েছিল। কখন শুরু হয়েছিল, সালটা ছিল আমাদের 1934। ওকে, মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং আমাদের এই যে এম বিশ্বেশ্বরাইয়ার লেখা একটা খুবই বিখ্যাত বই আছে, খুবই বিখ্যাত বই আছে, ওই বইটার কথাও আমাদের পরীক্ষাতে পড়ে যায়। হয়তো তোমার বইটার নাম লিখে দেবে এবং বলবে যে লেখককে, তাহলে বইটার নাম কী ছিল, বইটার নাম ছিল দি প্ল্যান্ড ইকোনমি, দি প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া, দি প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া, দি প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো ভারত কত সালে পরীক্ষামূলক পারমাণবিক বোমা বিস্ফোরণ করে? তাহলে পারমাণবিক বোমা বা আমরা বলতে পারি অ্যাটম বোম। তাহলে পরীক্ষামূলক বিস্ফোরণ আমাদের হয়েছিল কখন বলো, দেখো আমাদের অপশন বি 1974 সাল। এই 1974 সালে আমাদের প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বোমার বিস্ফোরণ করা হয়েছিল। এবং এই যে পারমাণবিক বিস্ফোরণ, এই বিস্ফোরণ যখন করা হয়েছিল, এটার একটা অপারেশন মানে করা হয়েছিল, একটা নামও ছিল অপারেশনটার, ওটা আমাদের পরীক্ষাতে পড়ে। তো কী নাম ছিল অপারেশনটার নাম, তাহলে আমাদের প্রথম যে পরীক্ষামূলক পারমাণবিক বোমা বিস্ফোরণ, তাহলে সেই অপারেশনটার নাম ছিল আমাদের কি বলো, অপারেশনের নাম ছিল স্মাইলিং বুদ্ধা, স্মাইলিং বুদ্ধা, স্মাইলিং বুদ্ধা, স্মাইলিং বুদ্ধা। খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই সময় আমাদের প্রাইম মিনিস্টার কে ছিল, প্রাইম মিনিস্টার ছিলেন আমাদের ইন্দিরা গান্ধী। এবং এই যে পারমাণবিক বিস্ফোরণ এটা হয়েছিল কোথায়, এটা হয়েছিল আমাদের পোখরান, পোখরান পরীক্ষা আমাদের আসে পোখরান, পোখরানটা আছে কোথায় আমাদের রাজস্থান, রাজস্থান যে আমাদের থর মরুভূমি আছে ওইখানের একটা জায়গা হচ্ছে পোখরান, যেখানে আমাদের প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেন। দেখো ভিলাই ইস্পাত কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হয়েছে? তাহলে ভিলাই, দেখবে আমাদের ভারতবর্ষে কিছুগুলো আমাদের সরকার ইস্পাত কারখানা আছে, তারই আমাদের মধ্যে একটা হচ্ছে ভিলাই। এই ভিলাই কী বটে, ভিলাই হচ্ছে আমাদের এই ভিলাই যে ইস্পাত কারখানা কেন্দ্র যে আছে ভিলাই, যেটা আমাদের ছত্তিশগড় রাজ্য আছে, এটা ভারতের কিন্তু বৃহত্তম, মানে ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা, ভারতের বৃহত্তম, মনে রাখবে ভারতের
বৃহত্তম ইস্পাত কারখানা হচ্ছে আমাদের এই ভিলা ইস্পাত কারখানা। কোন দেশের সহায়তায় তৈরি হয়েছিল আমাদের সোভিয়েত রাশিয়ার সহায়তায় আমাদের ভিলাইয়ের ইস্পাত কারখানা তৈরি করা হয়েছিল। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেন। তো বোম্বাই পরিকল্পনা কত সালে গ্রহণ করা হয়েছিল? তো বোম্বাই পরিকল্পনা আমাদের গ্রহণ করা হয়েছিল 1944 সালে। ওকে, 1944 সালে মনে রাখবে। তাহলে পরের কোয়েশ্চেন। তো পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হলেন, তাহলে দেখো পরিকল্পনা কমিশন যেটা বর্তমানে কিন্তু আমাদের নেই, পরিকল্পনা কমিশন ভেঙে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উনি আমাদের একটা নতুন সংস্থা তৈরি করেছে পরিকল্পনা কমিশন ভেঙে, যার নাম কি নীতি আয়োগ। তো পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান আমাদেরকে থাকতেন, আমাদের যিনি প্রধানমন্ত্রী বলে থাকতেন তিনি হচ্ছেন পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান। বর্তমানে আমাদের এই যে পরিকল্পনা কমিশন আছে এটাকে ভেঙে যে আমাদের নীতি আয়োগ তৈরি করা হয়েছে, নীতি আয়োগ, এই নীতি আয়োগের চেয়ারম্যানকে, নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নিজে। ওকে, নীতি আয়োগের চেয়ারম্যান প্রধানমন্ত্রী নিজে। এই নীতি আয়োগ কখন গঠন করা হয়? এটা গঠন করা হয়েছিল আমাদের 1 জানুয়ারি 2015। ঠিক আছে, তাহলে বর্তমানে আমাদের ভারতের যে পরিকল্পনা বা প্ল্যানিং, সেই প্ল্যানিংগুলো তৈরি করে কে? নীতি আয়োগ, যেটা তৈরি করা হয়, যেটা গঠিত হয় 1 জানুয়ারি 2015, এবং চেয়ারম্যানকে আমাদের প্রধানমন্ত্রী। ওকে, আমাদের বর্তমানে যিনি ভাইস চেয়ারম্যান তার নাম হচ্ছে আমাদের সুমন বেরি। আর আমাদের সিইও কে আছে? নীতি আয়োগের একজন সিইও থাকে, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আমাদের আসে। সিইও আছে আমাদের কে বলো? BVR সুব্রমণিয়ম, ইনি আছেন আমাদের সিইও, কারেন্ট সিইও। ওকে, চলো পরের কোয়েশ্চেন। নিচের কোনটি প্রত্যক্ষ কর? তাহলে দেখো আমাদের যে ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেম আছে সেখানে আমরা কি দেখতে পাই? সেখানে আমরা প্রত্যক্ষ কর দেখতে পাই, আরেকটা কি দেখতে পাই? পরোক্ষ কর, ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে দেখো প্রত্যক্ষ কর কোনগুলো? প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্স আমরা কোনগুলো বলি? যে সমস্ত কর বা ট্যাক্সগুলো আমরা সরকারকে সরাসরি দিয়ে থাকি। তাহলে দেখো আমাদের সরাসরি কি দিয়ে আমরা কোন করটা, এখানে 4টা অপশান আছে দেখো, বিনোদন কর, পরিষেবা কর, জিএসটি না আয়কর। তাহলে আমরা সরাসরি যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের আয়কর, বা আমরা কি বলতে পারি? ইনকাম ট্যাক্স বা আয়কর একটা প্রত্যক্ষ করের উদাহরণ, বা আমরা কি বলতো? ডাইরেক্ট ট্যাক্স। এটা একটা ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। ওকে, ডাইরেক্ট ট্যাক্সের আমাদের উদাহরণ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ট্যাক্স অন ট্যাক্স বলা হয়। ট্যাক্স অন ট্যাক্স মানে হচ্ছে ট্যাক্সের উপরে আবার ট্যাক্স। তাহলে ট্যাক্স অন ট্যাক্স আমরা কাকে বলছি বলতো? ট্যাক্স অন ট্যাক্স আমরা বলে থাকি সারচার্জকে। কাকে বলি? সারচার্জটা কী জিনিস? সারচার্জ মানে হচ্ছে, মানে ধরো আমাদের যে আয়কর আছে, ইনকাম ট্যাক্স, আয়কর, ঠিক আছে, আয়কর আমাদের বিভিন্ন রকমের আছে। মানে ধরো, মানে আমাদের ধরো, আমি জাস্ট তোমাকে বলছি, ধরো আমাদের যদি বার্ষিক ধরো কারো 5 লাখ টাকা ধরো ইনকাম, 5 লাখ, ঠিক আছে, তাহলে হয়তো সরকার তোমাকে বলে দিল যে তুমি 5% তোমাকে ট্যাক্স লাগবে। ঠিক আছে, কারো ইনকাম হয়তো 10 লাখ টাকা বার্ষিক, ঠিক আছে, 10 লাখ, তাহলে 10 লাখ টাকা ইনকাম হলে হয়তো সরকার তোমাকে বললো যে 15% ট্যাক্স লাগবে। ঠিক আছে, এইভাবে ধরে নাও যদি কারোর ইনকাম বেশি থাকে, ধরো আমি বলছি 50 লাখ, ঠিক আছে, 50 লাখ, তখন এই 50 লাখের মধ্যে তোমার কাছে তো ট্যাক্স না হবেই, মানে ইনকাম ট্যাক্স তো না হবেই, তার সাথে এই যে তোমার ইনকাম বেশি তার জন্যে এটার সাথে আমাদের আয়কর তো তোমাকে দিতে হচ্ছে, যেটা ইনকাম ট্যাক্স, আয়কর, তার সাথে আবার আমার আয়কর যত হচ্ছে, ঠিক আছে, সেই আয়করের সাথে আবার কি যুক্ত হয়? সারচার্জ যুক্ত হয় সারচার্জ। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই সারচার্জকে আমরা তার জন্যই কী বলছি বলো? ট্যাক্স অন ট্যাক্স। মানে 50 লাখ টাকার ধরো 20% ট্যাক্স, তাহলে আমাদের যে ট্যাক্সটা হচ্ছে সেটা তো আয়কর হচ্ছে। এবারে যেটা আমাদের ট্যাক্সটা বার হচ্ছে, ধরো 10 লাখ বার হবে, তাহলে 10 লাখের উপর আবার সারচার্জ যুক্ত হবে। তার জন্য আমরা সারচার্জকে কী বলছি? ট্যাক্স অন ট্যাক্স আমরা বলছি। আর এই যে সারচার্জ মানে কত টাকা ইনকাম করলে সারচার্জ দিতে হয় সেটা আমাদের ডিসাইড করবে, সেটা আমাদের সরকার ডিসাইড করে থাকে। ওকে, চলো তাহলে অ্যান্সার আমাদের কী হয়ে যাবে এখানে? সারচার্জ। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেন। ভারতের সঞ্চিত তহবিল থেকে খরচ করার জন্য কার অনুমতি আবশ্যক? তাহলে দেখো আমাদের যে সঞ্চিত তহবিল, বা আমরা বলে থাকি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কনসলিডেটেড ফান্ড বা সঞ্চিত তহবিল, তাহলে সঞ্চিত তহবিলের থাকে আমাদের অর্থ খরচ করার জন্য আমাদের অনুমতি লাগে কার বলো? এখানে আমাদের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি যিনি থাকেন তার কিন্তু আমাদের অনুমতি কিন্তু আবশ্যক। ওকে, চলো পরের কোয়েশ্চেন।
দেখো জিএসটি বিল কত সালে আমাদের পাস হয়? জিএসটি মানে হচ্ছে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, বা আমরা কি বলতে পারি পণ্য ও পরিষেবা কর, পণ্য ও পরিষেবা কর। তাহলে জিএসটি বিল আমাদের কখন পাস হয়েছিল? জিএসটি বিল পাস হয়েছিল আমাদের 2016 সালে। ঠিক আছে, যদি বলে আমাদের কততম সংবিধান সংশোধনের ফলে পাস হয়, এই কোশ্চেনটা আমাদের অনেকবার দিয়েছে। তাহলে আমাদের 101তম সংবিধান সংশোধন, এই 101তম সংবিধান সংশোধনের ফলে কিন্তু আমাদের জিএসটি বিল পাস হয়। ঠিক আছে, 101তম সংবিধান সংশোধন। ওকে, সালটা ছিল আমাদের 2016। এবং এই জিএসটি যে আমাদের আছে এটা আমাদের পুরো দেশব্যাপী লাগু হয়েছিল কখন বলো? পুরো দেশব্যাপী লাগু হয় আমাদের 2017 সালে। ঠিক আছে, বিলটা পাস হয় আমাদের 2016 সালে এবং পুরো দেশব্যাপী আমাদের লাগু হয়েছিল 2017 সালে। প্রথম আমরা জিএসটি কোন দেশে দেখতে পাই বলো? প্রথম জিএসটি আমাদের যে দেশ শুরু করেছিল তার নাম হচ্ছে আমাদের কি বলো? ফ্রান্স। কি নাম? ফ্রান্স। ওকে, এবং ভারতের যে জিএসটি মডেলটা আছে এটা কোন দেশের অনুকরণে নেওয়া হয়েছে বা কোন দেশের অনুকরণে আমাদের তৈরি করা হয়েছে? সেটা হচ্ছে আমাদের কানাডা। ঠিক আছে, যদি আমাদের কোশ্চেন আসে যে ভারতের যে জিএসটি আমাদের মডেলটা আছে সেটা কোন দেশের অনুকরণে তৈরি করা হয়েছে, তাহলে আমরা কি অ্যান্সার দেবো? কানাডা আমরা অ্যান্সার দেবো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো বিনোদন কর নেওয়া হয়, বিনোদন কর। ওকে, বা আমরা বলতে পারি এন্টারটেনমেন্ট ট্যাক্স। বিনোদন কর আমরা কোন দ্রব্য থেকে নেব? তাহলে দেখো অপশানগুলো দেখলেই আমরা বুঝতে পারবো। দেখো নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে, মাদকজাত দ্রব্য থেকে, না বিলাসবহুল দ্রব্য থেকে। তাহলে আমরা বিনোদনী কর বেসিক্যালি নিয়ে থাকি আমরা, বা এন্টারটেনমেন্ট ট্যাক্স নিয়ে থাকি বিলাসবহুল দ্রব্য থেকে। ওকে, বিলাসবহুল দ্রব্য থেকে। ঠিক আছে, বিনোদন কর বা এন্টারটেনমেন্ট ট্যাক্স কে নেই? এটা কে নেই? দেখো ট্যাক্স আমাদের কাছ থেকে আদায় করে রাজ্য সরকার করতে পারে বা কেন্দ্র সরকার করতে পারে। তাহলে আমাদের বিনোদন ট্যাক্স বা এন্টারটেনমেন্ট ট্যাক্স আমাদের নিয়ে থাকে কে বলো? রাজ্য সরকার, স্টেট গভর্নমেন্ট। খুবই ইম্পর্ট্যান্ট, এই সমস্ত কিন্তু কোশ্চেনগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেয়। ওকে, তাহলে রাজ্য সরকার আমাদের এই বিনোদন করটা আমাদের নিয়ে থাকে। ঠিক আছে, এই যে মাদকজাত দ্রব্য থেকে, মাদকজাত দ্রব্য থেকে কোন ট্যাক্স নয় বলো? এক্সাইজ ডিউটি, এক্সাইজ বা আমরা কি বলতে পারি? আবগারি শুল্ক। ওকে, এক্সাইজ বা আমরা বলতে পারি আবগারি। ওকে, চলো পরেরটা। তো একটি প্রগতিশীল করের উদাহরণ দাও। প্রগতিশীল কর বা আমরা ইংরেজিতে বলে থাকি প্রোগ্রেসিভ ট্যাক্স। প্রোগ্রেসিভ ট্যাক্স বা প্রগতিশীল করটা আগে কী জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে। দেখো প্রগতি মানে কি বলো? ধাপে ধাপে বাড়া। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রগতিশীল করের উদাহরণটা কী বলে বলো? আমাদের আয়কর, ইনকাম ট্যাক্স। মানে কীরকম সিস্টেমটা? মানে ধরো আমাদের ভারতবর্ষে যে ইনকাম ট্যাক্সটা আছে সেটা কি হয়? আমাদের মানে ইনকাম বাড়ার সাথে সাথে করের হারটাও কিন্তু বাড়তে থাকে। যেমন ধরে নাও, ধরো বছরে তোমার 5 লাখ ইনকাম, তাহলে হয়তো তোমাকে 5% ট্যাক্স লাগলো। ঠিক আছে, ধরো বছরে কোনো ব্যক্তি 10 লাখ টাকা ইনকাম করছে, 10 লাখ টাকা ইনকাম করলে হয়তো তাকে 10% ট্যাক্স লাগছে। ধরো কেউ 20 লাখ টাকা ইনকাম করছে বছরে, তাকে লাগছে হয়তো 15% ট্যাক্স। ধরো কেউ 1 কোটি ইনকাম করছে, 1 করোড়, ঠিক আছে, তাহলে তাকে হয়তো লাগছে 30% ট্যাক্স। তাহলে দেখো আমাদের এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের ইনকাম বা আয় বাড়ার সাথে সাথে কী হচ্ছে? করের হারটাও কিন্তু বাড়ছে। ঠিক আছে, তার জন্য আমরা কি বলি? এই ইনকাম ট্যাক্স বা আয় করকে আমরা একটা প্রগতিশীল কর আমরা বলতে পারি বা প্রোগ্রেসিভ ট্যাক্স বলতে পারি। ওকে, নেক্সট। নিচের কোন করটি মাদকজাত দ্রব্য থেকে নেওয়া হয়? তাহলে মাদকজাত দ্রব্য একটু আগে আমরা পড়লাম, মাদকজাত দ্রব্য থেকে নেওয়া হয় আমাদের কি বলো? এক্সাইজ ডিউটি। কে নেই আমাদের এক্সাইজ ডিউটি? আমাদের স্টেট গভর্নমেন্ট বা আমাদের রাজ্য সরকার। ওকে, আমাদের রাজ্য সরকার কিন্তু আমাদের এই এক্সাইজ ডিউটি কিন্তু কালেক্ট করে থাকে। ওকে, চলো পরের কোয়েশ্চেন। জিএসটি বিল প্রথম কোন রাজ্য বিধানসভায় পাস হয়? তাহলে দেখো জিএসটি বিল আমাদের প্রথম যে রাজ্য বিধানসভায় পাস হলো সেটা হচ্ছে আসাম। ওকে, আসাম। মনে রাখবে বাকি যে জিএসটি থেকে কোশ্চেনগুলো হয় আমরা আগের কোশ্চেন আলোচনা করলাম। কন্টিজেন্সি ফান্ডের অর্থ খরচ করার জন্য কার অনুমতি আবশ্যক? তাহলে কন্টিজেন্সি ফান্ড বা আমরা বাংলায় কি বলি বলো? বাংলায় বলি আমরা আপাতকালীন তহবিল।
আপাতকালীন তহবিল। তাহলে যে কন্টিজেন্সি ফান্ডের যে অর্থ, সেই অর্থ খরচ করার জন্য আমাদের ভারতের যিনি রাষ্ট্রপতি থাকবে তার অনুমতি কিন্তু আবশ্যক। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন, সংবিধানের কত নম্বর ধারায় অর্থ কমিশন সম্পর্কে বর্ণিত আছে? তাহলে অর্থ কমিশন বা আমরা কি বলতে পারি, ফাইন্যান্স কমিশন আমরা বলতে পারি। তাহলে অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন সম্পর্কে আমাদের বলা হয়েছে আর্টিকেল 280-তে, 280 নম্বর যে ধারা, ওইখানে আমাদের অর্থ কমিশন সম্পর্কে আমাদের বলা হয়েছে। ওকে, ঠিক আছে। দেখো আমাদের বর্তমান যে অর্থ কমিশন চলছে, কততম চলছে বলো? 16th, 16তম অর্থ কমিশন চলছে। ঠিক আছে, 16তম অর্থ কমিশন, 16তম অর্থ কমিশন। এই 16তম অর্থ কমিশনের আমাদের চেয়ারম্যানকে, এই 16তম অর্থ কমিশনের আমাদের চেয়ারম্যান হলেন অরবিন্দ পানাগড়িয়া। চেয়ারম্যান, পরীক্ষায় আমাদের আসে এই কোশ্চেনগুলো। 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হচ্ছেন আমাদের অরবিন্দ পানাগড়িয়া, অরবিন্দ পানাগড়িয়া। ওকে, 16তম অর্থ কমিশন চেয়ারম্যান। এই যে অর্থ কমিশন আমাদের রাষ্ট্রপতি, ভারতের যিনি রাষ্ট্রপতি থাকে তিনি প্রতি 5 বছর অন্তর গঠন করে থাকে। এই কোশ্চেনটা আমাদের আসে। ঠিক আছে, তাহলে আমাদের অর্থ কমিশন কত বছর পর পর গঠিত হয় বলো? প্রতি 5 বছর। প্রতি 5 বছরের জন্য আমাদের রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করে থাকে। এবং এই যে আমাদের অর্থ কমিশন আছে, এই অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? ফার্স্ট চেয়ারম্যান, প্রথম চেয়ারম্যান কে ছিলেন বলো? কে.সি. নিয়োগী। ওকে, চলো পরের কোয়েশ্চেন, নিচের কোনটি এস্টিচুয়ারি ব্যাংকের উদাহরণ? এস্টিচুয়ারি ব্যাংক বা আমরা কি বলতে, এস্টিচুয়ারিকে বাংলায় আমরা বলে থাকি বিধিবদ্ধ। ওকে, বিধিবদ্ধ ব্যাংক। তাহলে এস্টিচুয়ারি ব্যাংক আমাদের কোনটা? দেখো, পিএনবি, ইউকো, আইডিবিআই না বন্ধন ব্যাংক? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে আইডিবিআই ব্যাংকটা আমাদের 1964 সালে তৈরি হয় এবং এটা একটা এস্টিচুয়ারি ব্যাংক। ফুল ফর্ম কি? আইডিবিআই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা 1964 বা 1964 সালে তৈরি করা হয়। এবং এস্টিচুয়ারি কেন বলছি? এস্টিচুয়ারি ব্যাংক বা যে কোনো এস্টিচুয়ারি যে সংস্থাগুলো আমাদের আছে, বডি বলে আমরা বলে থাকি বেসিক্যালি। তো যদি ধরো কোনো পার্লামেন্টের কোনো অ্যাক্টের দ্বারা, ঠিক আছে, কোনো সংস্থা তৈরি হয়, তাহলে সেগুলোকে আমরা বলে থাকি এস্টিচুয়ারি। ঠিক আছে, বিধিবদ্ধ সংস্থা। তাহলে আমাদের ভারতবর্ষে দেখবে আইডিবিআই, ওকে, আইডিবিআই, এসবিআই, ওকে, এগুলোকে আমরা কী বলে থাকি? এগুলো হচ্ছে আমাদের এস্টিচুয়ারি সংস্থা। এছাড়াও আমাদের কি আছে? নাবার্ড, ওকে, আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এগুলো সমস্ত আমাদের কী বলে? এগুলো সমস্ত আমাদের বিধিবদ্ধ সংস্থা। তোমাদের কোশ্চেন আসে, ঠিক আছে, যে বলে দেবে যে নিচের কোনটি একটি বিধিবদ্ধ সংস্থার উদাহরণ? তাহলে এগুলো সবাই আমাদের বিধিবদ্ধ সংস্থা বা আমরা বলতে পারি এস্টিচুয়ারি বডি। এস্টিচুয়ারি বডি মিনস যেগুলো পার্লামেন্টের অ্যাক্টের দ্বারা গঠন করা হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। তো বর্তমানে ভারতে কয়টি সরকারি ব্যাংক আছে? তাহলে বর্তমানে ভারতে আমাদের মোট 12টি সরকারি ব্যাংক আছে। ঠিক আছে, সবচেয়ে বড় কোনটা? বড় হচ্ছে আমাদের এসবিআই। বৃহত্তম সরকারি ব্যাংক কোনটা? আমাদের এসবিআই, যেটা আমাদের কখন গঠন হয়েছিল? যেটা গঠন হয়েছিল আমাদের 1955 সালে। আর এসবিআইয়ের পুরনো নাম কী ছিল বলো? এসবিআইয়ের প্রাচীন নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নাম ছিল আমাদের এসবিআইয়ের। ওকে, এবং আমাদের বৃহত্তম বেসরকারি ব্যাংক যদি বলে, বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাংক, সরকারের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আমাদের এসবিআই। বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাংক হচ্ছে আমাদের এইচডিএফসির ফুল ফর্ম হাউসিং ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল কর্পোরেশন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। আঞ্চলিক গ্রামীণ ব্যাংকে বা আরআরবি হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক, কেন্দ্র সরকারের কত শতাংশ মালিকানা থাকে? তাহলে দেখো আমাদের আরআরবি যে আছে, আরআরবি বা আমরা কী বলতে পারি আঞ্চলিক গ্রামীণ ব্যাংক। ঠিক আছে, এরা সাধারণত আমাদের গ্রামীণ উন্নয়ন বা যে গ্রামীণ যে অর্থনীতি সেই তার উপর বেসিক্যালি কাজ করে থাকে। ওকে, তো আমাদের আরআরবি আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল 1975 সালে। 1975 সালে আরআরবি কিন্তু গঠিত হয়। ওকে, এবং আমাদের এর হেডকোয়ার্টার, এই যে আরআরবি যে আমাদের আছে, আরআরবির হেডকোয়ার্টার কোথায় বলো? মোরাদাবাদ। আরআরবির হেডকোয়ার্টার হচ্ছে মোরাদাবাদ। ওকে, এই আরআরবির যে ব্যাংক আমাদের আছে, ব্যাংকগুলো যে আমাদের আছে, এখানে আমাদের যে মালিকানা যে থাকে, মালিকানা কীরকম থাকবে? আমাদের আরআরবি যে ব্যাংকগুলো আছে মালিকানা বেসিক্যালি আমরা
মালিক তিনজন আমরা দেখতে পাই। একটা হচ্ছে কি বলো, কেন্দ্র সরকার, একটা থাকে কেন্দ্র সরকার, একটা থাকে আমাদের রাজ্য সরকার, মানে যে রাজ্যে ব্যাংকটা থাকবে সেই রাজ্য সরকার, আরেকটা হচ্ছে আমাদের কি বলো, আরেকটা হচ্ছে স্পন্সর্ড ব্যাংক, স্পন্সর্ড ব্যাংক। ঠিক আছে, মানে এই আরআরবিগুলোকে আমাদের বিভিন্ন যে সরকারি ব্যাংকগুলো আছে তারা স্পন্সর করে থাকে। তাহলে কেন্দ্র সরকারের আমাদের মালিকানা কত থাকে, 50%। কত থাকে, 50%। রাজ্য সরকারের কত থাকে, রাজ্য সরকারের থাকে 15%। আর স্পন্সর্ড ব্যাংকের কত থাকে বলো, 35%। তাহলে দেখো আমাদের এখানে কার বলা হয়েছে, এখানে কেন্দ্র সরকারের বলা হয়েছে। তাহলে কেন্দ্র সরকারের মালিকানা কত হবে বলো, 50%। কত হবে, 50% মালিকানা। তাহলে মনে রাখবে আমাদের এই সমস্ত। আর আমাদের ভারতের প্রথম আরআরবি কী বলে বলো, প্রথমা ব্যাংক, প্রথমা ব্যাংক। ভারতের প্রথম যে আরআরবি তার নাম হচ্ছে আমাদের প্রথমা ব্যাংক। ওকে, চলো। আরবিআই কোন রেট অনুসারে বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয়? তাহলে দেখো আরবিআই আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দিয়ে থাকে সাধারণত রেপো রেট অনুযায়ী, রেপো রেট। ওকে, আরবিআই বেসিক্যালি আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলোকে 3টা রেট অনুযায়ী লোন দিয়ে থাকে। একটা আমাদের রেপো রেট আছে, আর কি আছে বলো, আর আছে আমাদের ব্যাংক রেট আছে, ব্যাংক রেট। আরেকটাকে আমরা বলে থাকি এমএসএফ, বলে থাকি এমএসএফ। ঠিক আছে, রেপো রেট মানে ধরো আরবিআই কিছুদিনের জন্য স্বল্পকালীন যদি লোন নিতে চায় তাহলে আমাদের আরবিআই কী করে, বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই রেপো রেট অনুযায়ী লোন দিয়ে থাকে বা ঋণ দিয়ে থাকে। যদি আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলো ধরো এসবিআই আমাদের দীর্ঘদিনের জন্য লোন নিতে চায় আরবিআইয়ের কাছে, তাহলে তখন আমাদের আরবিআই ব্যাংক রেট অনুযায়ী লোন দেবে। মানে এটা কী বলে, দীর্ঘকালীন, এটা লং টার্ম, এটা লং টার্ম। ওকে, এটা রেপো রেট হচ্ছে শর্ট টার্ম। আর এমএসএফ মানে হচ্ছে ধরো আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলো যদি একদিনের জন্য টাকা ধার চায় আরবিআই থাকে, তাহলে আমাদের আরবিআই যে রেট অনুযায়ী আমাদের লোন দিয়ে থাকে সেটাকে আমরা কি বলে থাকি, এমএসএফ বলে থাকি। এমএসএফ এর ফুল ফর্ম হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। মার্জিনাল আমাদের এই ফুল ফর্মগুলো কিন্তু অনেক সময় পরীক্ষাতে চলে আসে। মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। ওকে, তো দেখো অ্যান্সার হয়ে যাবে আমাদের রেপো রেট। ঠিক, চলো পরের কোয়েশ্চেন। ওভারনাইট বোরোয়িং কাকে বলে? ওভারনাইট বোরোয়িং হচ্ছে আমাদের, দেখো এখানে কি আছে অপশন, ব্যাংক রেট, ওএমও, রেপো রেট না এমএসএফ। তাহলে আমাদের ওভারনাইট বোরোয়িং আমরা কাকে বলছি, এমএসএফ। একটু আগে আমি বললাম এমএসএফ কি, এমএসএফ মানে হচ্ছে যে একদিনের জন্য টাকা ধার, 1 ডেজ, একদিন। ঠিক আছে, ধরো কোনো বাণিজ্যিক ব্যাংকের হঠাৎ টাকার দরকার হলো, ঠিক আছে, তখন আরবিআইয়ের কাছে যদি লোন চাই তাহলে আরবিআই একদিনের জন্য যে লোনটা দিয়ে থাকে একদিনের জন্য, সেটাকে আমরা বলে থাকি এমএসএফ। ফুল ফর্ম আমরা জানলাম মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। এই এমএসএফটাকে আমরা ওভারনাইট বোরোয়িংও বলতে পারি, কারণ ধরো আজ আমাদের কোনো বাণিজ্যিক ব্যাংক লোন নিল, তাহলে রাত শেষ হলেই কিন্তু তাকে লোনটা শোধ করতে হবে, তার জন্য এটাকে আমরা বলে থাকি ওভারনাইট বোরোয়িং। ওকে, চলো পরের কোয়েশ্চেন। আরবিআই কত সালে জাতীয়করণ করা হয়? তাহলে দেখো আরবিআই আমাদের জাতীয়করণ করা হয়েছিল আমাদের কখন, 1949 সালে আমাদের আরবিআই জাতীয়করণ করা হয়। এবং আরবিআই আমাদের তৈরি কখন হয়েছিল বলো, প্রতিষ্ঠিত কখন হয়, 1935 সালে আমাদের আরআরবি কিন্তু গঠন করা হয়। কোন আইন অনুযায়ী আরআরবি হয় বলো, আসলে আরবিআই গঠন হয়, তাহলে আইনটার নাম হচ্ছে আরবিআই অ্যাক্ট 1934। ঠিক আছে, তাহলে আমাদের আরবিআই কোন অ্যাক্টের ফলে গঠন করা বলো, আরবিআই অ্যাক্ট 1934। এবং যদি আমাদের পরীক্ষায় পড়ে যে এই যে আরবিআই আমাদের কোন কমিটি বা কমিশনের সুপারিশে গঠন করা হয়েছিল, তাহলে বলো কমিশনের নাম কি ছিল, কমিশনের নাম ছিল হিল্টন ইয়ং কমিশন। হিল্টন ইয়ং কমিশন। ওকে, যেটা আমাদের 1926 সালে গঠন করা হয়। 1926 সালে আমাদের গঠন করা হয়েছিল হিল্টন ইয়ং কমিশন। ওকে, এবং আমাদের আরবিআই ন্যাশনালাইজড হয়েছিল বা জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে। কোন আইন দ্বারা বলো, আইনটার নাম ছিল আমাদের ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট। এগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে আসে, বিশেষ করে আমাদের টিসিএস যে সমস্ত এক্সামগুলো মানে কন্ডাক্ট করে সেই সমস্ত এক্সামগুলোতে আমাদের এই রকমের কোয়েশ্চেন কিন্তু খুব দেয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? তাহলে দেখো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআইয়ের প্রথম গভর্নর কে ছিলেন? প্রথম গভর্নর ছিলেন আমাদের অসবোর্ন স্মিথ। প্রথম গভর্নর কে ছিলেন আমাদের?
অসবর্ন স্মিথ। এখানে কোয়েশ্চেনটা কী করেছে বলো, যে ভারতীয় গভর্নর কে ছিলেন? তাহলে ভারতীয় গভর্নর কে ছিলেন বলো? প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। সিডি দেশমুখ। রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নিচের কোনটি OMO এর সাথে সম্পর্কিত? তো দেখো OMO, এই OMO এর ফুল ফর্ম কি বলো? ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশন। ওকে, OMO এর ফুল ফর্ম হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। OMO এর সাথে কি সম্পর্কিত বলো? ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স, বিমা। বিমা যে পলিসিগুলো থাকে আমাদের LIC, ঠিক আছে, আরও বিভিন্ন আমাদের কোম্পানি আছে, সেই সমস্ত কোম্পানিগুলো আমাদের OMO এর সাথে সম্পর্কিত, যেটাকে আমরা বলতে পারি ওপেন মার্কেট অপারেশন। চলো পরের কোয়েশ্চেন। ভারতের জিডিপির বৃহত্তম অবদানকারী খাত কোনটি? মানে এখানে দেখো জিডিপি মানে কি বলো? জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, বা আমরা বাংলায় কী বলতে পারি? বাংলায় বলে থাকি আমরা মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি। তাহলে দেখো জিডিপির দিক থেকে ভারত এখন বিশ্বের কততম অর্থনীতি বলো? 5th, পঞ্চম বৃহত্তম অর্থনীতি। খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের ভারত বর্তমানে জিডিপির দিক দিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। ওকে, এবং এই যে আমাদের জিডিপির ম্যাক্সিমাম আমাদের কোন জায়গা থেকে আছে বলো? পরিষেবা ক্ষেত্র, মানে এই যে সেবা, অপশন সি, পরিষেবা আমরা বলতে পারি, বা সার্ভিস সেক্টর। মানে বেশ আমাদের ধরে নাও বর্তমানে জিডিপির প্রায় 60%, প্রায় 60% কিন্তু আমাদের এই পরিষেবা ক্ষেত্র থেকে আমাদের আসছে। তাহলে অ্যান্সার এখানে কী হয়ে যাবে বলো? অপশন সি, সেবা, বা আমরা পরিষেবা বলতে পারি, বা সার্ভিস সেক্টর আমরা বলতে পারি। ঠিক আছে, আর এইটা তোমরা মনে রাখবে যে আমাদের জিডিপির দিক থেকে ভারত কত বড় অর্থনীতি বলো? পঞ্চম বৃহত্তম। প্রথম কে আছে? প্রথম আছে আমেরিকা, সেকেন্ড কে আছে আমাদের চীন আছে। ঠিক আছে, আর পিপিপির দিক থেকে যদি বলে, পিপিপির ফুল ফর্ম হচ্ছে পারচেসিং পাওয়ার প্যারিটি। পারচেসিং পাওয়ার প্যারিটি। পারচেসিং পাওয়ার প্যারিটির দিক থেকে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। ওকে, তৃতীয় বৃহত্তম অর্থনীতি। পিপিপি কি? পিপিপি মানে পারচেসিং পাওয়ার প্যারিটি, বা আমরা ক্রয় করার ক্ষমতা বা ক্ষমতা আমরা বলতে পারি। ওকে, চলো। ভারতের অর্থনৈতিক সংস্কার শুরু হয়েছিল কোন বছর? তাহলে দেখো ভারতের অর্থনৈতিক সংস্কার, বা আমরা বলতে পারি ইকোনমিক রিফর্মস। ঠিক আছে, তাহলে অর্থনৈতিক সংস্কার আমাদের শুরু হয়েছিল 1991 সালে। 1991 সালে। দেখবে তোমরা কিছুদিন আগে আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং মারা গেলেন। ঠিক আছে, তাহলে আমাদের দেখবে এই যে অর্থনৈতিক সংস্কার যখন হয়, মানে 1991 সালে, এই অর্থনৈতিক সংস্কারটা আমাদের ভারতবর্ষে ইমপ্লিমেন্ট কে করেছিল? আমাদের মনমোহন সিং ইমপ্লিমেন্ট করেছিল। ঠিক আছে, কারণ সেই সময় আমাদের এই ডক্টর মনমোহন সিং ভারতের অর্থমন্ত্রী ছিলেন। মনমোহন সিং ছিলেন ভারতের অর্থমন্ত্রী। ঠিক আছে, এই সময়। এবং এই মনমোহন সিংই আমাদের একটা স্কিম নিয়ে এসেছিল, কি বলো? এলপিজি স্কিম। এলপিজি খুবই ইম্পর্টেন্ট, এলপিজি প্রকল্প। এলপিজি মিনস হচ্ছে আমাদের, দেখো, এল হচ্ছে আমাদের লিবারালাইজেশন, পি হচ্ছে আমাদের প্রাইভেটাইজেশন, জি4 হচ্ছে গ্লোবালাইজেশন। বাংলায় আমরা কি বলে থাকি? উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন। এই স্কিমটা আমাদের এনেছিল ডক্টর মনমোহন সিং। সালটা দেখা কত? আমাদের 1991 সালে অর্থনৈতিক সংস্কার। ওকে, মনে রাখবে এই বছর আমাদের ডক্টর মনমোহন সিং মারা গেছেন, সুতরাং এইরকম কোশ্চেন আমাদের দিতেও পারে। ওকে, তো ভারতীয় সৌরজলবের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? তাহলে ভারতীয় সৌরজলব বা গ্রিন রেভলিউশনের প্রতিষ্ঠাতা কে বলো? MS স্বামীনাথন। MS স্বামীনাথনকে আমরা সৌরজলবের প্রতিষ্ঠাতা বলি। ঠিক আছে, দেখো আমাদের এই যে নরমান বোরলগ, এনাকে আমরা কি বলি? এনাকে আমরা বিশ্বের সবুজ বিপ্লবের জনক। ঠিক আছে, বিশ্বের সবুজ বিপ্লবের জনক। ভারতের বললেবাক আমাদের MS স্বামীনাথন। ঠিক আছে, ভারতের যদি জিজ্ঞেস করে জনককে, তাহলে হচ্ছে আমাদের MS স্বামীনাথন। আর বিশ্বের সৌরজলের জনক বললেবাক আমাদের নরমান বোরলগ। আর এই যে আমাদের সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন, এই সবুজ বিপ্লব আমাদের প্রথম শুরু কোথায় হয়েছিল বলো? প্রথম কোন দেশে শুরু হয়? প্রথম শুরু হয়েছিল কোথায় বলো? মেক্সিকোতে। মেক্সিকো দেখবে আমাদের
নর্থ আমেরিকার একটা দেশ মেক্সিকো, ওইখানে আমাদের প্রথম সবুজ বিপ্লব শুরু হয়েছিল। আর এই সবুজ বিপ্লব যে কথাটা এটা প্রথম কে ব্যবহার করেছিল? এই সবুজ বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেছিল উইলিয়াম গাউড। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতের বাজেট সাধারণত কার দ্বারা পেশ করা হয়? তাহলে বাজেট আমাদের পেশ করে থাকেন সাধারণত কেবল অর্থমন্ত্রী। ঠিক আছে, বাজেট পেশ করে থাকে আমাদের অর্থমন্ত্রী। দেখবে আমাদের প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আমাদের বাজেট পেশ করে থাকে। বাজেট কে পেশ করেন? আমাদের অর্থমন্ত্রী। আমাদের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি বলো? বর্তমান অর্থমন্ত্রী হচ্ছে আমাদের নির্মলা সীতারামন। ওকে, চলো পরের কোয়েশ্চেন। দেখো, ভারতে বৈদেশিক মুদ্রার সংরক্ষণ দেখভাল করে কে? বৈদেশিক মুদ্রা মানে যেটাকে আমরা কি বলে থাকি বলো? ফরেক্স রিজার্ভ। এই ফরেক্স মানে কি? ফরেক্স মানে হচ্ছে দেখো FOR, ফর মানে হচ্ছে ফরেন, আর এক্স হচ্ছে এক্সচেঞ্জ। ঠিক আছে, বিদেশি মুদ্রা। তাহলে বিদেশি মুদ্রা বা এই ফরেক্স রিজার্ভ বা ফরেক্সের যে তহবিল ওটা আমাদের আছে কোথায় বলো? ওটা আমাদের RBIতে আছে। কোথায় বলো? RBI। তাহলে মনে রাখবে আমাদের বিদেশি যে মুদ্রার তহবিল সেটাকে আমরা কি বলছি? ফরেক্স রিজার্ভ বলছি, যেটা আমাদের RBI এর আন্ডারে থাকে। বেসিক্যালি এটা আমাদের বিদেশি মুদ্রা মানে ডলার। ঠিক আছে, ডলার আমরা এখানে রেখে থাকি। ওকে, চলো পরের কোয়েশ্চেন। তো ভারতে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর জন্য কোন প্রকল্প চালু করা হয়েছে? তাহলে দেখো, ভারতে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর জন্য আমাদের চালু করা হয়েছিল কি বলো? এই যে PMJDY মানে প্রধানমন্ত্রী জনধন যোজনা, যেখানে আমরা দেখেছি যে ফ্রিতে বিনামূল্যে আমাদের অ্যাকাউন্ট খোলার একটা প্রকল্প ছিল। সেটাকে আমাদের ভারতের সবচেয়ে বড় আর্থিক অন্তর্ভুক্তির একটা প্রকল্প পড়ে, যেটা খুবই সাকসেসফুল আমাদের কিন্তু হয়েছে। তাহলে মনে রাখবে প্রধানমন্ত্রী জনধন যোজনা। ওকে, চলো পরের কোয়েশ্চেন। ভারতে 2024 সালের বাজেটের থিম কী ছিল? তাহলে দেখো, বাজেটের থিম ছিল কি আমাদের এই 2024 যেটা আমাদের করা হলো সবুজ উন্নয়ন বা গ্রিন ডেভেলপমেন্ট। ঠিক আছে, দেখবে আমাদের এই বছরের যে বাজেট সেখানে আমাদের সরকার বেসিক্যালি ফোকাস করেছে কিসের উপর বলো? ফোকাস করেছে আমাদের বিশেষ করে এমপ্লয়মেন্ট সেক্টর। ওকে, MSME সেক্টর, এই সমস্ত জায়গাগুলো বিশেষ করে সরকার আমাদের ফোকাস করেছে। MSME মানে হচ্ছে দেখো M ফর হচ্ছে মাইক্রো, S ফর হচ্ছে স্মল, M ফর হচ্ছে মিডিয়াম, আর E ফর হচ্ছে এন্টারপ্রাইজ। ওকে, তাহলে মাইক্রো, স্মল, মিডিয়াম, এন্টারপ্রাইজ এই সমস্ত যে সেক্টরগুলো আছে এখানে আমাদের এই বছর যে বাজেট 2024-25 বাজেটে কিন্তু আমাদের ফোকাস করা হয়েছে। এবং বাজেট কে পেশ করে থাকে বলো? বাজেট পেশ করে থাকে আমাদের যিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকবে তিনি আমাদের বাজেট পেশ করে থাকে। এই যে বাজেট পেশ করে থাকে আমাদের কত নম্বর আর্টিকেল অনুযায়ী বলো? কেন্দ্রীয় বাজেট 112 নম্বর আর্টিকেল অনুযায়ী আমাদের বাজেট পেশ করে থাকে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আমাদের বাজেট পেশ করা হয়। চল পরে বলছি, দেখো কোনটি ভারতের FDI এর জন্য নিষিদ্ধ খাত? FDI মিনস হচ্ছে ফরেন, এই ফুল ফর্মুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। ঠিক আছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা FDI মানে হচ্ছে ধরো বিদেশি কোনো ব্যক্তি আমাদের ভারতে যদি বিনিয়োগ করতে চায় তাহলে তিনি এই FDI এর মাধ্যমে বিনিয়োগ করতে পারে। তো FDI আমাদের FDI এর মাধ্যমে কিন্তু সমস্ত ক্ষেত্রে মানে বিদেশি যে ব্যক্তিগুলো আছে বা জনসাধারণ আছে তারা কিন্তু সমস্ত জায়গায় কিন্তু বিনিয়োগ করতে পারবে না। যেমন আমাদের ধরো এই যে পারমাণবিক শক্তি, এই পারমাণবিক শক্তিতে কিন্তু আমাদের FDI 0%, মানে এখানে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। ওকে, চলো পরের কোয়েশ্চেন। তো ভারতের GSTর বর্তমান সর্বোচ্চ হার কত? তাহলে GST দেখবে, এই যে আমাদের GST আছে, GSTর আমরা টোটাল 5টা স্ল্যাব আমরা দেখতে পাই। কটা স্ল্যাব আছে বলো? 5টা স্ল্যাব আছে। কি 5টা স্ল্যাব? যেমন ধরো একটা আছে আমাদের 0%, তারপরে আমরা দেখতে পাই 5%, তারপরে 12%, তারপরে 18%, আর সর্বোচ্চ হচ্ছে আমাদের কি বলো? সর্বোচ্চ হচ্ছে আমাদের 28%। তাহলে দেখো আমাদের সর্বোচ্চ আর কোনটা বলো? 28%। GST সর্বোচ্চ হচ্ছে আমাদের 28। 5টা আমরা ধাপ দেখতে পাই GSTর, 0, 5, 12, 18 এবং 28। ওকে,
চলো পরের কোয়েশ্চেন। সেবি কিসের জন্য দায়ী? সেবির ফুল ফর্ম দেখো, সেবি আমাদের এটা একটা আমাদের স্ট্যাচুয়ারি বডি বটে। সেবির ফুল ফর্ম হচ্ছে আমাদের সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, সেবির কাজ হচ্ছে কি বলতো? সেবির কাজ হচ্ছে আমাদের শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করা। এবার স্যার বলো, শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করা হচ্ছে সেবির কাজ। কখন তৈরি হয়েছিল সেবি আমাদের তৈরি করা হয়েছিল 1992 সালে। সেবি হেডকোয়ার্টার কোথায় সেবির বলো? মুম্বাই। সেবির হেডকোয়ার্টার হচ্ছে আমাদের মুম্বাই। ঠিক আছে, শেয়ার বাজারকে কন্ট্রোল করে থাকে। আমাদের যে ক্যাপিটাল মার্কেট আছে সেই ক্যাপিটাল মার্কেটকেই কন্ট্রোল করে থাকে কে বলো? আমাদের সেবি। শেয়ার বাজার মানে বলো কোথায় আছে? আমাদের মুম্বাই। একটা আছে আমাদের এনএসসি, আর একটা হচ্ছে আমাদের কি বলো? বিএসসি। ঠিক আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অ্যান্ড বোম্বে স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, এই যে বোম্বে স্টক এক্সচেঞ্জ এটা হচ্ছে আমাদের এশিয়ার সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ। কখন তৈরি করা হয়েছিল বলো? 1875 সালে। আর এনএসসিটা হচ্ছে আমাদের 1992 সালে। এগুলো মনে রাখবে, পরীক্ষাতে কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের আসতেই থাকে, ফ্রিকুয়েন্টলি কোশ্চেনগুলো কিন্তু আসে। দেখো পরেরটা, ভারতে মুদ্রাস্ফীতি পরিমাপ করার প্রধান সূচক কোনটি? মুদ্রাস্ফীতি বা আমরা কি বলে থাকি? ইনফ্লেশন। মুদ্রাস্ফীতি কী জিনিস? মুদ্রাস্ফীতি মানে হচ্ছে যখন আমাদের বাজারে জিনিসপত্রের দাম ব্যাপক হারে বৃদ্ধি পাবে এবং টাকার যে ভ্যালুটা আছে, মানে মুদ্রার যে ভ্যালুটা আছে সেটা কি হয়? কমে যায়। সেই জিনিসটাকে আমরা কি বলি? মুদ্রাস্ফীতি আমরা বলে থাকি। তাহলে মুদ্রাস্ফীতি পরিমাপ করার যে সূচক সেটা আমাদের ভারতে যেটা ইউজ করা হয় সেটা বেসিক্যালি আমাদের কি বলো? হোলসেল প্রাইস ইন্ডেক্স। এই যে সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটাও কিন্তু একটা সূচক, কিন্তু আমাদের ভারতের ক্ষেত্রে আমাদের এই WPI এই ব্যবহার করা হয়। তাহলে মনে রাখবে আমাদের এই মুদ্রাস্ফীতি বিশেষ করে ভারতে পরিমাপ করার সূচক হচ্ছে আমাদের হোলসেল প্রাইস ইন্ডেক্স বা WPI। এই যে WPI, সিপিআই এগুলোর কিন্তু ফুল ফর্ম আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। ওকে, পরীক্ষা আমাদের আসে। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেন। ভারতের অর্থনীতির বৈশিষ্ট্য কী? তাহলে দেখো ভারতে আমাদের কী ধরনের অর্থনীতি আমরা দেখতে পাই? তাহলে ভারতে বেসিক্যালি আমরা মিশ্র অর্থনীতি দেখতে পাই। মিশ্র অর্থনীতি বা আমরা কী বলতে পারি? মিক্সড ইকোনমি। তো এই মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি মানে কি? মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি মানে হচ্ছে যে যেখানে আমরা একই সাথে প্রাইভেট মানে কি বলো? বেসরকারি এবং পাবলিক মানে কি বলো? সরকারি সংস্থা আমরা দেখতে পাবো। তাহলে সেগুলোকে আমরা কি বলবো? মিশ্র অর্থনীতি। যেমন দেখবে ভারতে দেখবে আমাদের যেমন ধরে নাও টিস্কোটা আমাদের টিস্কো কী তৈরি করে বলো? টিস্কো স্টিল প্রোডাকশন করে। সেরকমই দেখবে আমাদের ভারতে কী আছে? একটা সরকারি কোম্পানি সেল, কী বলো? সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, যার আন্ডারে আমাদের ভিলাই, রাউরকেল্লা, দুর্গাপুর এবং বোকারো এই যে ইস্পাত উৎপাদন কেন্দ্রগুলো আছে এগুলো আমাদের আছে। তাহলে এই সেলটা কী বলে বলো? সরকারি। আর টিস্কোটা কী বলো? বেসরকারি। তাহলে দেখো আমাদের অর্থনীতিতে সরকারি এবং বেসরকারি যে সংস্থাগুলো আছে একই সাথে কাজ করে বা আমরা দেখতে পাই, তার জন্য আমরা এটাকে বলছি মিশ্র অর্থনীতি আমরা বলছি। ওকে, মিশ্র অর্থনীতি। পুঁজিবাদী মানে কি বলো? ক্যাপিটাল, মানে যেখানে শুধুমাত্র আমরা বেসরকারি কোম্পানি দেখতে পাবো, প্রাইভেট সংস্থা দেখতে পাবো, ওখানে পাবলিক যে আমাদের বডি আছে সেগুলো কিন্তু আমাদের প্রেজেন্ট থাকে না। ঠিক আছে, তাহলে শুধুমাত্র প্রাইভেট সংস্থা দ্বারা পরিচালিত এইগুলোকে আমরা কি বলছি বলো? পুঁজিবাদী বা ক্যাপিটালিস্ট ইকোনমি আমরা বলছি। আর সমাজতান্ত্রিক মানে কি বলো? সমাজতান্ত্রিক মানে যেখানকার অর্থনীতি আমাদের পুরোপুরি না হলেও আমাদের অনেকটাই স্টেট কন্ট্রোল, মানে সরকার কন্ট্রোল করে থাকে সেগুলোকে আমরা বলে থাকি সমাজতান্ত্রিক অর্থনীতি। যেমন দেখো আমরা বলতে পারি চায়নাতে পুরোপুরি সমাজতান্ত্রিক অর্থনীতি আমরা দেখতে এখন বর্তমানে কোথাও পাই না। তো তাও আমরা চায়না, আমাদের রাশিয়া এই সমস্ত দেশগুলোতে আমরা এখনও পর্যন্ত আমরা টুকটাক দেখতে পাই। ওকে, যদি আমাদের পরীক্ষায় দেখবো অপশান আমাদের চায়না, রাশিয়া এই সমস্ত দেশগুলো আমাদের এক্সাম্পল থাকবে। ওকে, চলো পরেরটা। আচ্ছা, শেষ হয়ে গেল। চলো দেখো, তাহলে আমরা এই যে ইন্ডিয়ান ইকোনমি থেকে খুবই ইম্পর্ট্যান্ট 40টা কোশ্চেন আমরা আলোচনা করলাম। পুরো ভিডিওটা দেখবে এবং আমাদের এই যে এইরকম ভিডিও আমরা প্রায় নিয়ে আসবো, আশা করছি প্রতিদিনই আমরা নিয়ে আসবো। ওকে, চলো।